বউ বেশে ছাদে দাঁড়িয়ে আছে নীরা। একটু পরই তুর্য আর তার পরিবার আসবে কাজী সাহেবকে নিয়ে। খুব ঘরোয়াভাবে হচ্ছে তাদের বিয়ে, তাই তেমন কেউ জানে না এ বিয়ের ব্যাপারে। তুর্য তো এ বিয়ে নিয়ে অনেক খুশি। এ 3 দিন নীরাকে জ্বালিয়ে খেয়েছে ফোন করে করে। তার ধারণা, ঘন্টায় ঘন্টায় ফোন করে ভালোবাসার মানুষের খবর নিলে ভালোবাসা বাড়ে। তাই সে প্রতিদিন 50 বারেরও উপরে কল করে নীরাকে, আর খোঁজখবর নেয় তার। তুর্যের এসব পাগলামিতে কেন জানি নীরার অনেক কষ্ট হয়। বারবার খালি ভাবে, আচ্ছা আমি কি তুর্যের ভালোবাসার মর্যাদা দিতে পারবো? আমি যে নীরবকে ভালোবাসি। কিন্তু এসব ভাবে কি হবে? নীরব তো আমাকে ভালোবাসে না। ভাবেই সব সময় একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা। কেন এমন করে নীরব তা নীরা জানে না। কিন্তু এ 3 দিনে নীরা নীরবকে দেখে অনেকটা অবাক হয়েছে। যেমনই হোক, আগে তো নীরব নীরাকে ভালোবাসতো। সেই হিসেবে তার বিয়ে হচ্ছে দেখে নীরাকে তো তার কিছু বলার দরকার ছিল, যে সে যেন সুখী থাকুক অথবা নীরা যেন এ বিয়ে না করুক। তেমন কিছুই নীরব বলেনি। আগের থেকেও চুপচাপ হয়ে গেছে নীরব। আগে তো তাও রাত 1টা অথবা 2টা করে বাসায় ফিরত, আর এখন 4টা বা 5টা করে বাসায় ফিরে। নীরার সাথে নীরবের এই 3 দিনে মনে হয় একবার দেখা হয়েছে, তাও নীরব তাকে কিছু বলেনি। ওই দিনের ও বলাটাই ছিল নীরবের শেষ কথা। এসব নীরাকে অনেক কষ্ট দেয়। নীরা ভেবেও পায় না নীরবের এমন করার কারণ। একবার যদি তার দোষটা সে জানত, তাহলে হয়তো সে দোষটা শুধরানোর চেষ্টা করত, কিন্তু নীরব তো তার দোষটাই বলছে না। দেখতে দেখতে তুর্য আর তার পরিবার এসে যায় কাজী সাহেবকে নিয়ে। নীরাও মিসেস মুজমালের কথা মতো তুর্যের পাশে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ানো শুরু করে দেন, কিন্তু নীরার সেসবে খেয়াল নেই। তার চোখ যে একজনকে খুঁজছে, কিন্তু সে এখানে নেই। কোথায় সেটা নীরা জানে না, হয়তো বাসায় নেই। তুর্যকে কবুল বলতে বললেই তুর্য গড়গড় করে 3বার কবুল বলে ফেলে। তাতে সবাই একসাথে হেসে দেয়, শুধু নীরা ছাড়া। তুর্যের পর কাজী সাহেব নীরাকে কবুল বলতে বলেন। নীরা কি করবে বুঝতে পারছে না। এখন যদি সে কবুল বলে ফেলে তাহলে সে চিরদিনের জন্য তুর্যের হয়ে যাবে, কিন্তু সে তো এটা চায় না। সে চায় যেন নীরব নীরার সারা জীবনের সঙ্গী হোক, কিন্তু নিয়তি হয়তো এটা চায় না। এদিকে নীরা কিছু বলছে না দেখে কাজী সাহেব বারবার তাকে কবুল বলতে বলছে। সবার দৃষ্টি এখন নীরার দিকে। নীরা মিসেস মুজমালের দিকে তাকাতেই দেখে তিনি রাগী চেহারা করে তাকিয়ে আছেন, আর তার চোখ দুইটো যেন নীরাকে বলছে, তুই যদি এখন কবুল না বলিস তাহলে তোর মাকে আর তোকে আমি রাস্তার ফকির করে ছাড়ব। এটা দেখেই নীরা একটা দীর্ঘ শ্বাস ফেলে। তারপর কবুল বলতে যাবে, তার আগেই কেউ একজন নীরাকে হেঁচকা টানে নিজের কাছে নিয়ে যায়। ঘটনাক্রমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার দিকে। নীরা যেন ভয় কাঠ হয়ে গেছে, কারণ সামনে নীরব দাঁড়িয়ে আছে, চোখে মুখে হিংস্রতার ছাপ। এটারই যেন ভয় পাচ্ছিলেন মিসেস মুজমাল। আর এদিকে তুর্য অবাক হয়ে তাকিয়ে আছে নীরা আর নীরবের দিকে। বসা থেকে উঠে নীরবের দিকে একটু যেয়ে বলে, তুর্য, নীরব তুই এটা কি করছিস? ছাড় নীরাকে। নীরব, তুই কি নীরাকে ভালোবাসিস? তুর্য, অবশ্যই। নীরব, ওর খুশির জন্য সব করতে পারবি? তুর্য, হ্যাঁ, কিন্তু এগুলো কেন জিজ্ঞেস করছিস? নীরব, ও আমাকে ভালোবাসে। তুই যদি ওকে সত্যিই ভালোবেসে থাকিস তাহলে ওকে বিয়ে করিস না। তুর্য, মানে কি বলছিস এগুলো? ফাজলামি করা বন্ধ কর নীরব, এখন আমাদের বিয়ে হবে। নীরব, আমি কোনো ফাজলামি করছি না। ও আমাকে ভালোবাসে, আর আমাকেই বিয়ে করবে। চাইলে জিজ্ঞেস করে দেখ। মিসেস মুজমাল, কি বলছিস নীরব? ও তোর বোন হয়, আর ওর তো এখন তুর্যের সাথে বিয়ে হচ্ছে, তাই না? নীরব, তুর্যের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন আমার সাথে হবে। তুর্যের মা বাবা মানে? তুর্যের বাবা? তুমি এগুলো কি বলছো বাবা? নীরব, সরি আঙ্কেল, এ বিয়ে হচ্ছে না। যদি হয় তাহলে আমার আর নীরার হবে। তুর্য, নীরব তুই এখন বেশি বেশি করছস।
নীরব: আমি কোনো বেশি বেশি করছি না, নীরা আমাকে ভালোবাসে তাই বলছি, আর তোকে তো বললাম নীরাকে জিজ্ঞেস করে দেখতে, তারপর না হয়। বাঁকা হেসে তুর্য: নীরা, তুমি কি নীরবকে ভালোবাসো? এতক্ষণ নীরা চুপচাপ সবার কথা শুনছিল। তুর্যের কথায় কি জবাব দিবে বুঝতে পারছে না। সে তো চায় যেন নীরবের সাথেই তার বিয়ে হোক, কিন্তু তাহলে যে তুর্যকে ঠকানো হবে, ভেবে পাচ্ছে না কি করবে। নীরব এমন বিহেভ কেন করছে তাও বুঝতে পারছে না। নীরার মস্তিষ্ক বলছে যেন সে বলে যে সে নীরবকে ভালোবাসে না, কিন্তু মন বলছে তার উল্টোটা। অবশেষে নীরা তার মনের কথা শুনে তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, নীরা: হ্যাঁ, আমি নীরবকে ভালো বলতে না দিয়ে। তুর্য: তাহলে তুমি আমাকে কেন বলেছিলে তুমি এ বিয়েতে রাজি? নীরা: তুর্য: তুমি অনেক খারাপ নীরা, এভাবে আমাকে না ঠকালেও তো পারতা। একবার শুধু বলতে তুমি এ বিয়েতে রাজি না, আমি খুশি খুশি এ বিয়ে করতাম না, কিন্তু এভাবে আমার মন দিয়ে খেলা না করলেও হতো। শেম অন ইউ নীরা, শেম অন ইউ। বলেই তুর্য তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। খুব কষ্ট হচ্ছে তার, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। নীরব তো অনেক খুশি, সে যা চেয়েছিল তাই পেয়েছে। কেমন যেন এক রহস্যময়ী হাসি হাসছে সে। আর মিসেস মুজমাল, তিনি তো রাগে গজগজ করছেন। তিনি কিছু বলতে যাবেন তার আগেই নীরব বলে ওঠে, নীরব: এখন যদি কেউ আমার আর নীরার বিয়ের বিপক্ষে যায়, তাহলে আমি নীরাকে নিয়ে এখান থেকে যেতে বাধ্য হব, তখন কখনো এখানে আসব না। সো বি কোয়েট। আর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বলেই নীরব নীরার হাত শক্ত করে ধরে সোফায় বসে, আর কাজী যা যা করতে বলছে সব করছে। নীরার দিকে কেউ তাকাচ্ছেও না। নীরা কি চায় আর কি চায় না, সেদিকে কারো কোনো খেয়াল নেই। যে যার ইচ্ছা মতো সব করছে। নীরা যেন হাতের পুতুল হয়ে গেছে। দূর থেকে এসব নীরার মা দেখছে। এসব দেখে তার চোখের পানি ফেলা ছাড়া কিছু করার নেই। নিজের মেয়েকে এভাবে হেনস্থা হতে দেখেও তিনি কিছু করতে পারছেন না। এদিকে মিসেস মোজমালের রাগের শেষ নেই। তিনি কি চেয়েছিলেন আর কি হচ্ছে, আর এক মুহূর্তও তিনি এগুলো সহ্য করতে পারছেন না। তাই রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যান। সব শেষে নীরা আর নীরবের বিয়েটা সব রীতিনীতি মেনে হয়ে যায়। এখন নীরা বাসর ঘরে বসে আছে। তার মা তাকে নীরবের রুমে নিয়ে এসেছে। যাওয়ার আগে নীরা তার মাকে ধরে অনেক কান্না করে। কেন যেন নীরবের সাথে বিয়ে হয়েও নীরার খুশি লাগছে না, বরং কষ্টই হচ্ছে। নীরা নিজের মাকে ধরে কিছুক্ষণ কান্না করার পর নীরার মা মেয়েকে একটু আদর করে নিজের শাড়ির আঁচল মুখে গুজে চলে যান। আর নীরা নিজের কষ্টগুলো আড়াল করে মুখে হাসি ফুটায়। ভেবেছিল নীরব আর সে নতুন করে জীবন শুরু করবে, কিন্তু নীরব রুমে এসেই যা বলে, তাতে নীরার ধারণাটা ভুল প্রমাণ হয়। প্রায় অনেক রাতে নীরব নিজের রুমে ঢুকে। এতক্ষণ নীরা বিছানায় বসে বসে ঝিমাচ্ছিল আর নীরবের অপেক্ষা করছিল। দরজা খোলার শব্দ শুনে সামনে তাকাই দেখে নীরব এসে গেছে, তাই নীরা ঠিকঠাক হয়ে বসে। নীরব দরজা লাগিয়ে ধীর পায়ে নীরার কাছে এসে বসে। নীরবকে দেখে কেমন জানি ড্রাঙ্ক মনে হচ্ছে নীরার। নীরব নীরাকে হেলতে ডুলতে বলে, নীরব: কি, বিয়েটা তো হয়ে গেল তাই না? তা এখন তাহলে শুরু করা যাক। নেশাক্ত কণ্ঠে নীরা: মা, নে। নীরব: বাসর রাতে যা করে তাই করব, আর কি? নীরা: কি বলছেন আপনি নীরব? নীরব: আমি আবার কি বলছি, শুধু বলেছি বাসর রাতে মানুষ যা করে তাই করব, তাছাড়া তোকে শাস্তিও তো দিতে হবে। নীরা: কিসের শাস্তি? নীরব: হারে এতদিন তো আমি তোর সাহস দেখছিলাম, আসলেই তোর অনেক সাহস। আচ্ছা, তুই কি ভেবেছিলি আমাকে না বলে তুই বিয়ে করবি, আর আমি তোকে করতে দিব? জীবনেও না, এত সহজে আমার কাছ থেকে রেহাই পাবি না তুই। নীরা: দেখুন নীরব, আমি তো আপনাকে বলেছিলাম। নীরব: কি বলেছিলি? তোকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, এটা কই বিয়ে হবে, এটা তো বলিসনি। ডুলতে ডুলতে
নীরা, আপনি আমাকে বলার সুযোগ দেননি। নীরবও তাই, অনেক সরি, কিন্তু এখন তো কিছু করার নেই বেবি, তোমাকে তো তোমার সাহসের দাম দিতে হবে। নাও কামন বেবি, আমার কাছে আসো। নীরার দিকে এগিয়ে। নীরা, প্লিজ। নীরব, আমার থে। আর কিছু বলতে পারল না নীরা, তার আগেই নীরব নীরার উপর ঝাঁপিয়ে পড়ে। রিয়া, তোমাদের বিয়েটা পুরাই সিনেমার মতো হয়েছে তাই না? নীরা, হয়তো। রিয়া, আচ্ছা নীরা, মানে ভাবি। নীরা, সমস্যা নেই, আপনি আমাকে নীরা বলতে পারেন। রিয়া, আচ্ছা তুমি আর নীরব কি আগে থেকেই দুইজন জনকে ভালোবাসতে? নীরা, একটা দীর্ঘ শ্বাস ফেলে। রিয়া, আচ্ছা আজকে রাতে তুমি কি পরবা, শাড়ি নাকি গাউন? আমি তো গাউন পরব। নীরা, কেন? রিয়া, হারে রাতে আমি, তুমি, নীরব আর তুর্য বাইরে খেতে যাব না, তাই। নীরা, আমি যাব। কিন্তু কেন? তাছাড়া আমাকে তো কেউ বলেনি। রিয়া, তোমাকে কেউ বলেনি? তাহলে হয়তো নীরব তোমাকে সারপ্রাইজ দিত, তাই বলেনি। নীরা, বুঝলাম, কিন্তু হঠাৎ বাইরে যাব কেন? রিয়া, হারে তুমি আর নীরব তো চুপি চুপি বিয়ে করে ফেলেছ, আমাদেরকে তো জানাওনি, তাই আমরা নীরবকে ট্রিট দিতে বলেছি, তাই ও আমাদের আজকে বাইরে খেতে নিয়ে যাব। নীরা, আচ্ছা এখন চলুন, অনেকক্ষণ হয়েছে আমরা এখানে আছি, এখন যাওয়া উচিত। রিয়া, চলো। বলেই নীরা আর রিয়া নিচে চলে যায়। নীরা নিচে যেতেই মিসেস মুজমাল তাকে তার কাছে ডাক দেয়। নীরা মিসেস মুজমালের কাছে যেতেই তিনি বলে ওঠেন, মিসেস মুজমাল, তাহলে এসেছিস নবাবজাদি, তা কোথায় ছিলি এতক্ষণ? নীরা, রিয়ার সাথে একটু ছাদে ছিলাম মা। মিসেস মুজমাল, তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডাকবি না, ভালোই তো সবাইকে নিজের হাতের মুঠে নিয়ে নিয়েছিস, এখন আমাকে নিজের ফাঁদে আটকাতে চাস, জীবনেও তা হবে না, যা কাজ করতে যা, এতগুলো কাজ কে করবে, তোর মা। নীরা, যাচ্ছি, চোখের পানি ফেলতে ফেলতে। নীরার খুব কষ্ট হয় এমন কথা শুনলে, কিন্তু কী বা করার আছে, সে যদি প্রতিবাদ করে তাহলে তার মা কষ্ট পাবে, আর তাছাড়া সে যতটুকুই পড়াশোনা করেছে সবকিছুর সার্টিফিকেট মিসেস মুজমালের কাছে, না হলে সে অনেক আগেই চলে যেত নিজের মাকে নিয়ে, নিজে কিছু করে সে আর তার মা অন্য এক ঠিকানায় থাকতে শুরু করত, কিন্তু সার্টিফিকেট ছাড়া কেই বা তাকে চাকরি দিবে, ভেবেই কয়েক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে গালে পড়ে নীরার। বাসার কাজগুলো শেষ করতে করতে নীরার প্রায় দুপুর 2টা বেজে যায়। রুমে যেতেই দেখে নীরব ল্যাপটপে কিছু করছে। নীরা নীরবের দিকে একবার তাকিয়ে তোয়ালে আর জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় কিছুক্ষণ পরে নীরা ওয়াশরুম থেকে বের হয়, এসেই দেখে নীরব রুমে নেই, হয়তো বারান্দায়। আজ নীরা শাড়ি পরেছে, নীরবের শাড়ি অনেক পছন্দ। নীরব সবসময় নীরাকে বলতো যে তাদের যখন বিয়ে হবে তখন নীরাকে প্রতিদিন শাড়ি পরতে হবে, না হলে নীরব নীরার সাথে আড়ি কাটবে। আফসোস, নীরব আর সেটা নীরাকে বলবে না। একটা দীর্ঘ শ্বাস ফেলে নীরা আয়নার সামনে দাঁড়ায়, চুল মুছতে ছিল, হঠাৎ নীরা তার কোমরে কারো স্পর্শ অনুভব করে, এতে নীরা একটু ভয় পেয়ে যায়। পেছনে ফিরতেই দেখে নীরব তার কোমর ধরে তাকে জড়িয়ে ধরেছে, এতে নীরা কিছুটা অবাক হয়। এদিকে নীরব যেন একটা ঘোরের ফেতর আছে। নীরার গায়ে লেপ্টে থাকা গোলাপি শাড়ি, ভেজা চুল, মুখে আর ঠোঁটে বিন্দু বিন্দু পানির কণা যেন নীরবকে আরও বেশি আকর্ষণ করছে। ধীরে ধীরে সে নীরাকে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরা নীরবের শ্বাস প্রশ্বাস স্পষ্ট অনুভব করতে পারছে, তাতে নীরার নিঃশ্বাস যেন ঘন হয়ে যাচ্ছে। নীরব নীরার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে কয়েকটা গভীরভাবে চুমু দেয়, তারপর নীরার চুলে নাক ডুবায় আর নাক ঘষতে থাকে নীরার ঘাড়ে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে তাদের দুইজনের ধ্যান ভাঙ্গে। নীরব নীরার কাছে সরে গিয়ে আবার বারান্দায় চলে যায়। নীরা কয়েক সেকেন্ড নীরবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে,
তারপর দরজা খুলতেই দেখে রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া, নীরা, নীরব কি রুমে আছে? নীরা, উনি বারান্দায়। কিছু কি দরকার ছিল? উনাকে ডাকবো আমি? রিয়া, না না, ওর সাথে আমার কি কাজ? আমি তো শুধু বলতে এসেছিলাম খাবার খেতে নিচে তোমাদেরকে ডাকছে, আর তাড়াতাড়ি আসো, তোমাদের ছাড়া আমি খাবো না, আর আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। রিয়ার কথা শুনে নীরা হেসে দেয়, তারপর বলে, নীরা, আপনি নিচে যান, আমি নীরবকে নিয়ে আসছি, তারপর সবাই মিলে একসাথে খাবার খাবো, ঠিক আছে? মুচক হেসে। রিয়া, আচ্ছা, তাড়াতাড়ি আসো বলেই রিয়া চলে যায়। নীরা রুমে গিয়ে দেখে নীরব এখনো বারান্দায়, তাই নীরা বারান্দায় যায়। বারান্দায় যেয়ে দেখে নীরব কার সাথে যেন কথা বলছে। নীরব, তুই কিন্তু ভালো করছিস না এটা। বিসর্গ। নীরব, নীরাকে এ ব্যাপারে কিছু বলবি না। বিসর্গ। নীরব, সত্যি কি কিছু হয়েছে, নাকি এটা শুধুই খাবার খাওয়ার জন্য হয়েছে? বিসর্গ। নীরব, তাহলে রাতে আসার সময় দেখা যাবে, এখন রাখি বলেই নীরব পিছনে ফিরতেই দেখে নীরা দাঁড়িয়ে আছে। এতে নীরব একটু ঘাবড়ে যায়। তা দেখে নীরা বলে, নীরা, কিছু কি হয়েছে? নীরব, না, কেন? নীরা, না মানে আপনাকে অনেকটা টেন্স দেখাচ্ছে। যাই হোক, নিচে খেতে আসুন। তারপর নীরা নিচে চলে যায়। নিচে যেতেই দেখে সবাই খাবার টেবিলে বসে আছে, কিন্তু তুর্য নেই। তাতে নীরা একটা প্রশান্তির নিঃশ্বাস নেয়। তুর্যের সাথে চোখে চোখ মিলাতে এখন নীরার বিবেকে বাধে। এত কিছুর পর কিভাবে চোখ মিলাবে সে? তাও তো অনেকবার দেখা হয়েছে তাদের, আর দেখা হলেই তুর্যের সেই কথাগুলো। খুব কষ্ট হয় নীরার। নীরা টেবিলের কাছে গিয়ে সবাইকে খাবার বাড়া শুরু করে। তা দেখে রিয়া বলে ওঠে, রিয়া, নীরা, তুমি খাবার বাড়ছ কেন? সার্ভেন্টরা তো আছে, তুমি চেয়ারে বসো, আমাদের সাথে খাবে। রিয়ার কথা শুনে নীরা মিসেস মুজমালের দিকে তাকায়। তাকাতেই দেখে তিনি তাকে ইশারা করে বলছেন চেয়ারে বসতে। নীরাও কথা না বাড়িয়ে চেয়ারে বসে পড়ে। নীরা বসতেই নীরব হাওয়ার গতিতে এসে নীরার পাশে বসে পড়ে। তাতে সবাই কিছুটা অবাক হয়। তা দেখে নীরব বলে, নীরব, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? খাবারের থেকে আমাকে সুন্দর লাগছে নাকি? নীরবের কথা শুনে সবার মুখে বিরক্তির ছাপ। সবাই যার যার মতো খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়া শেষে নীরা তার মার কাছে চলে যায়, মার সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আর নীরব, সে কোথায় যেন বাইরে গেছে। যাওয়ার আগে শুধু এটাই বলে গেছে, নীরা আর রিয়া যেন রেডি থেকে এসি তাদের রেস্টুরেন্টে নিয়ে যাবে সে। নীরবের কথা মতো নীরা আর রিয়া সন্ধ্যার দিকে রেডি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নীরবও চলে আসে, কিন্তু তুর্যকে কোথাও দেখছে না নীরা। তুর্যের কথা জিজ্ঞেসও করতে পারছে না, কারণ নীরব আছে, তাই কথা না বলে বেরিয়ে যায় নীরবের সাথে। অনেকক্ষণ থাকে তারা রেস্টুরেন্টে, কিন্তু এতটুকু সময়ে নীরব একটা কথাও বলেনি। তাকে যদি কিছু জিজ্ঞেস করা হয়, তাহলে সে শুধু হুহাতে জবাব দিয়েছে, যাতে রিয়া বিরক্ত হয়ে নীরবের সাথে কথাই বলেনি। যা বলেছে সব নীরার সাথে। এক কথায় অনেক মজা করেছে নীরা আর রিয়া। নীরবের কথা তো বাদই দিলুম। বাসায় আসার পরপরই নীরব কোথায় যেন চলে যায়। তাতে নীরা এত মাথা ঘামায় না। নীরবের তো শুধু কাজে বাইরে যাওয়া, বাসায় তো সে থাকেই না। কিন্তু এসবে নীরবকে বড্ড অচেনা লাগে নীরার। আগে তো তারা কত আনন্দ করত একসাথে, সারাদিন গল্প করত, আর এখন নীরব তার সাথে কথাই বলে না। ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেলে নীরা। এ দীর্ঘ শ্বাসই এখন নীরার সঙ্গী, তাছাড়া যে তার কিছুই করার নেই। তারপর নীরা ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে নীরব এখনও আসেনি। নীরা অনেকক্ষণ অপেক্ষা করে নীরবের। অপেক্ষা করতে করতে নীরা একসময় ঘুমিয়ে যায়। মাঝরাতে নীরার মনে হয় কেউ তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে।
নীরা চোখ খুলতেই দেখে নীরব তাকে জড়িয়ে ধরে কান্না করছে। নীরবের চোখের পানি স্পষ্ট। তা দেখে নীরার কেমন যেন কষ্ট লাগা শুরু হয়ে যায়। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হতে থাকে। জীবনের প্রথম সে নীরবকে কাঁদতে দেখছে। কাঁপা কাঁপা কণ্ঠে নীরবকে বলে, নীরা, আপনার কিছু হয়েছে নীরব? প্লিজ আমাকে বলুন, আপনি কান্না কেন করছেন? নীরবও, আমার একটা কথা রাখবি নীরা, বেশ শান্ত কণ্ঠে। নীরা, জি বলুন। নীরবও, আমি ডিভোর্স চাই নীরা, তুই তুর্যকে বিয়ে করে ফেল। আমি ওকে বলেছি, ও বিয়ে করতে রাজি আছে। কথাটা শোনা মাত্র নীরা নীরবকে একটা ধাক্কা মারে, তারপর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, নীরা, আপনার মাথা ঠিক আছে নীরব? নীরবও, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। নীরা, না, আপনি কিছু ভেবে চিনতে বলছেন না, আপনি পাগল হয়ে গেছেন নীরব, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন, রেগে গিয়ে। নীরবও, আমি তোর ভালোর জন্য বলছি, তুই তুর্যকে বিয়ে করে ফেল। কথাটা শেষ হতেই নীরা নীরবকে একটা থাপ্পড় মারে, তারপর বলে, নীরা, তুই একটা কাপুরুষ, সেটা তুই জানিস? কি ভেবেছিস আমাকে তোরা? যখন ইচ্ছা বিয়ে করবি আর যখন ইচ্ছা বিয়ে ভেঙে দিবি। সাফ সাফ বল না যে তোর আর আমাকে প্রয়োজন নেই, তুই যা চেয়েছিস তা তো পেয়ে গেছিস, এখন আর আমাকে দরকার নেই, তাই তো এগুলো বলছি। নীরব, নীরা, তুই আমাকে বলতে না দিয়ে নীরা, আর একটা কথাও বলবি না? অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমার থেকে মুক্তি চাস না তুই? দিব আমি তোকে মুক্তি, তার আগে এখান থেকে চলে যাব, তোর চেহারাও আমি দেখতে চাই না। বলেই নীরা কাঁদতে কাঁদতে চলে যায় রুম থেকে। রাত প্রায় ৩টা, এইমাত্র ক্লান্ত শরীর নিয়ে নীরব বাসায় এসেছে। রুমে ঢুকার সাথে সাথে তার চোখে নীরার চেহারা ভেসে উঠে, ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, নীরব, তুই নীরা, প্লিজ চলে আয়, আমার তোকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পারছি না তোকে ছাড়া থাকতে, খুব কষ্ট হচ্ছে নীরা, প্লিজ চলে আয়, তোকে ছাড়া আমার অন্তরটা পুড়ে যাচ্ছে রে, প্লিজ চলে আয় জান, ভালো লাগছে না আমার। বলতে বলতেই নীরব বসা থেকে উঠে যায়, হাতের কাছে যা পাচ্ছে সব এলোপাথারি মেরে ভেঙ্গে দিচ্ছে আর নীরা বলে চিল্লাছে। প্রায় অনেকক্ষণ পর নীরব শান্ত হয়ে যায়, ফ্লোরে বসে কান্না করা শুরু করে দেয়। কালকে যখন নীরা কান্না করতে করতে রুম থেকে চলে যায়, তখন নীরব ভেবেছিল নীরা কতক্ষণ ছাদে থেকে আবার রুমে চলে আসবে, কিন্তু রাত থেকে প্রায় ভোর হয়ে যায় কিন্তু নীরা রুমে আসে না। তাই নীরব ছাদে যায় নীরা কি করে তা দেখার জন্য, কিন্তু নীরব ছাদে গিয়ে দেখে নীরা নেই। এক প্রকার পাগলের মতো বাসার এক এক কোনায় নীরাকে খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। অবশেষে নীরব নীরা আর তার মায়ের রুমে যায়। সেখানে যেতেই দেখে নীরার মা বিছানায় বসে বসে বই পড়ছে। দরজা খোলার শব্দ পেয়ে তিনি সামনে তাকাতেই দেখেন নীরব দাঁড়িয়ে আছে। তিনি নীরবের দিকে একবার তাকিয়ে আবার বই পড়া শুরু করেন, যেন তিনি জানেন নীরব কেন এসেছে। নীরব ধীর পায়ে নীরার মার কাছে যায়, তারপর ফ্লোরে বসে মার হাত ধরে বলতে শুরু করে, নীরব, মা, আমি জানি আপনি জানেন যে নীরা কোথায়, প্লিজ বলুন না আমাকে ও কোথায়, আমার না খুব কষ্ট হচ্ছে ওকে ছাড়া। নীরার মা, আমার মেয়ে যে কষ্ট পাচ্ছে নীরব, ওটার কিছু না, আমি জানি না তোমরা সবাই ওর সাথে এমন কেন করছো। আচ্ছা মানলাম সবাই ওকে পছন্দ করে না তাই এমন খারাপ ব্যবহার করে ওর সাথে, কিন্তু তুমি তো ওকে ভালোবাসতে তাই না? তাহলে তুমি এমন করো কেন ওর সাথে? নীরব চুপ করে আছে, কিছু বলার নেই তার, কী বা বলবে সে। নীরাকে তো সে কোনো কারণ ছাড়াই কষ্ট দিয়েছে, যদিও সেটা ভুল বুঝাবুঝি ছিল, কিন্তু তাও তার তো নীরাকে একবার জিজ্ঞেস করার দরকার ছিল, কিন্তু সেটা তো সে করেনি, বরং কষ্ট দিয়ে গেছে নীরাকে। নীরবকে কিছু বলতে না দেখে নীরার মা একটা মুচকি হেসে বলে, নীরার মা, যাও বাবা, রুমে যাও, এখানে থেকে তোমার লাভ নেই,
নীরা কোথায় সেটা আমি জানি না, আর যদি জানতাম তাহলেও হয়তো বলতাম না। নিজের মেয়েকে তো আর কষ্ট পেতে দেখতে পারবো না। যাও, তোমার রুমে যাও। নীরব আর কথা বাড়াল না। কতক্ষণ নীরার মায়ের কোলে শুয়ে থেকে নীরব হঠাৎ দাঁড়িয়ে যায়, তারপর তাড়াহুড়ো করে রুম থেকে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় নীরাকে খোঁজার উদ্দেশ্যে। রাস্তায় রাস্তায় পাগলের মতো নীরাকে খুঁজতে থাকে সে, কিন্তু আফসোস, সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু নীরার কোনো খোঁজ পায় না সে। মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে নীরবের। খুব কষ্ট হচ্ছে তার, নিঃশ্বাস নিতে পারছে না সে। বারবার একটা কথাই ভাবছে, নীরা ঠিক আছে তো, ওর সাথে কোনো খারাপ কিছু তো ঘটেনি, ভেবেই আত্মা কেঁপে উঠে নীরবের। প্রায় অনেক রাতে সে বাসায় ফিরে, রুমে গিয়েই হাতের কাছে যা পায় সব ভাঙচুর করা শুরু করে দেয়। আর নীরা বলে চিল্লাতে থাকে। জিনিস ছোড়া ছুরির ফলে নীরবের কপালে একটা কাচের টুকরো লেগে কেটে যায়, ফলে রক্ত পড়া শুরু করে সেখান থেকে, কিন্তু তাতে কোনো প্রকার খেয়াল নেই নীরবের। প্রায় অনেকক্ষণ পর নীরব একটু শান্ত হয়, ফ্লোরে হাঁটু গেড়ে বসে কান্না করা শুরু করে। আজ চোখের পানি যেন বাঁধ মানছে না তার। হঠাৎ নীরব কারো পায়ে আওয়াজ পায়। পায়ের আওয়াজটা ধীরে ধীরে তার একদম কাছে চলে আসে। নীরবের সামনে কে যেন একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। নীরব মাথা তুলে তাকাতেই দেখে নীরা দাঁড়িয়ে আছে। সাথে সাথে নীরব দাঁড়িয়ে যায়, তারপর নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়, আর বলতে থাকে, নীরব, তুই এত খারাপ কেন নীরা? এভাবে কেউ চলে যায়? প্লিজ আর কখনো এভাবে যাবি না, আমার না খুব কষ্ট হয়, বলেই বাচ্চাদের মতো কান্না করা শুরু করে দেয় নীরব। নীরবের এমন করাই নীরার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তা সে প্রকাশ করেনি। নীরবকে নিজের কাছ থেকে সরিয়ে তাচ্ছিল্যের সাথে বলে, নীরা, এতটুকুতেই এই অবস্থা, সত্যি সত্যি যদি চলে যেতাম তাহলে কি করতেন? আচ্ছা, আপনি না ডিভোর্সের কথা বলছিলেন, আমি কিন্তু রাজি আছি। তুর্যের সাথে আমার খুব ভালো জমবে, তাই না? দেখবেন, যখন আমার আর তুর্যের বিয়ে হবে, তখন সবাই একটা কথাই বলবে, দে আর এ পারফেক্ট কাপাল, তাই না? নীরার কথায় নীরব অবাক হয়ে নীরার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, নীরব, এমন কেন বলছিস নীরা? নীরা, কেন? আপনি কি শুধু আপনার ভালো বুঝেন নাকি? আমিও বুঝি, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। নীরার মুখে এসব শুনে নীরবের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে কিছু বলতে পারবে না। সেই তো নীরাকে বলেছিল তাকে ডিভোর্স দিতে, আর তুর্যকে বিয়ে করতে। এখন তো নীরাও রাজি হয়ে গেছে, সে যা চেয়েছে তাই পেয়েছে, তাহলে আর নীরাকে দোষ দিয়ে লাভ কি? ভেবেই নীরব চোখের পানি মুছে নীরার পাশ কাটিয়ে চলে যেতে নিলে নীরা নীরবের হাত ধরে ফেলে, তারপর নীরবকে নিয়ে বিছানায় বসে। বিছানার পাশে থাকা টেবিল থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেখান থেকে কাটা ছিঁড়ার মলম নিয়ে নীরবের কপালে লাগাতে শুরু করে নীরা। তাতে নীরব অবাক হয়ে নীরার দিকে তাকায়, তা দেখে নীরা একটা মুচকি হেসে বলে, নীরা, এত অবাক হওয়ার কিছু নেই। আরে, আপনি আমার প্রথম স্বামী, সবাই যদি জানে আমি আমার প্রথম স্বামীকেই সামলাতে পারিনি, তাহলে দ্বিতীয় স্বামীকে কিভাবে সামলাব? তাই আর কি আপনাকে ঠিকাঠাক করে গুছিয়ে রাখছি, না হলে যে আবার তুর্যের খেয়াল ভালোমত রাখতে পারব না, তাই আপনাকে দিয়ে প্র্যাকটিস করছি। আর তাছাড়া নীরবের সহ্য হচ্ছে না নীরার এসব কথা, তাই সে নীরার কথা শেষ হওয়ার আগেই রুম থেকে বের হয়ে যায়, আর নীরা নীরবের যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, নীরা, কেন এমন করেন নীরব? আপনি তো এখনও আমাকে ভালোবাসেন, তাহলে কেন দূরে ঠেলে দেন? আমার আর এসব সহ্য হচ্ছে না নীরব, কি হয়েছে তা প্লিজ আমাকে বলুন, এভাবে চুপ থাকলে তো কিছু সাধান হবে না। ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেলে নীরা, মনের অজান্তেই নীরার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। নীরা চোখের পানি মুছে প্রথমে ঘর পরিষ্কার করে, তারপর বারান্দায় গিয়ে এক কোণে বসে বসে ভাবতে থাকে, যদি রিয়া না থাকত, তাহলে সে বুঝতেই পারত না নীরব তাকে কতটা ভালোবাসে। কালকে নীরা রুম থেকে বের হতেই নীরা রিয়ার সাথে ধাক্কা খায়,
রিয়া নীরাকে এভাবে কাঁদতে দেখে বলে। রিয়া, কি হয়েছে নীরা, এভাবে কাঁদছ কেন? রিয়ার কথা শেষ হতেই নীরা রিয়াকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দেয়, আর এক এক করে সব বলে দেয়, যেন রিয়াই একমাত্র মানুষ যাকে নীরা বিশ্বাস করতে পারে। নীরার কথা শেষ হতেই রিয়া রাগে গজ গজ করতে বলে। রিয়া, ভালোবাসার কদর নেই ওর কাছে, তাই তোমার সাথে এমন করছে। তুমি একটা কাজ করো, পুরা একদিন কোথাও লুকিয়ে থাক, আগে দেখা দরকার নীরব তোমাকে আসলেই ভালোবাসে নাকি। যদি না ভালোবাসে তাহলে ও তোমাকে খুঁজবে না, আর যদি ভালোবাসে তাহলে অবশ্যই তোমাকে পাগলের মতো খুঁজবে। তারপর না হয় ওকে জিজ্ঞেস করো ও এমন কেন করছে। নীরা, কিন্তু আমি কোথায় লুকাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাছাড়া মাকে, মিসেস মুজমাল কি বলবো, উনিও তো আমাকে খুঁজবেন। রিয়া, রিয়া থাকতে তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো, আমার রুমে লুকাও, ওখানেও ও তোমাকে খুঁজতে আসবে না। আর আন্টিকে আমি উল্টা পাল্টা কিছু বলে বুঝিয়ে দিব, তুমি চিন্তা করো না। আর তোমার মাকেও সব বুঝিয়ে দিব। নীরা, এমন করা কি ঠিক হবে রিয়া? রিয়া, অবশ্যই, অনেক কষ্ট দিয়েছে ও তোমাকে, এখন না হয় তুমি দিবা। আর তাছাড়া তুমি জেনেও যাবে নীরব তোমাকে কতটুকু ভালোবাসে। নীরা, হুম। এরপর আর কি, রিয়ার কথা মতো নীরা তার রুমে লুকিয়ে যায়। প্লেন মোতাবিক নীরব ওই রুমে নীরাকে খুঁজতে আসে না। তবে ৩৪ বার উকি ঝুঁকি দিয়েছিল সে, কিন্তু নীরাকে দেখেনি। আর নীরব প্রমাণও করে দেয় সে নীরাকে কতটা ভালোবাসে, তবে সেটা সে কেন প্রকাশ করতে চায় না, সেটা নীরা জানে না। একটা দীর্ঘ শ্বাস ফেলে নীরা পাশের দেওয়ালটায় হেলান দেয়। তারপর নীরবের সাথে ছোটবেলায় তার কাটানো কিছু বেস্ট সময়ের কথা ভাবতে থাকে। অতীতের কথা ভাবতে ভাবতে নীরা কখন যে ঘুমিয়ে পড়ে তা সে জানে না। সকালে ঘুম থেকে উঠতেই নীরা নিজেকে বিছানায় আবিষ্কার করে, কিন্তু সে তো বারান্দায় ছিল। তাহলে কে আনলো তাকে? নীরব। কিন্তু সে কোথায়? ভাবেই নীরা বিছানা থেকে নামতে যাবে, তখনই নীরা টেবিলে থাকা কাগজের দিকে চোখ যায়। নীরা আগ্রহ নিয়ে কাগজটা হাতে নেয়, তারপর পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল, প্রিয় নীরা, আশা করি আমি চলে যাওয়ার পর তুই ভালো থাকবি, কিন্তু যদি তুই আমাকে ভালোবাসিস তাহলে এটা পড়ার পর হয়তো আর থাকবি না। আমি অনেক স্বার্থপর জানিস, তাই তো আমার এসব করার কারণ তোকে বলে যাচ্ছি, যাতে তুই আমাকে ভুল না বুঝিস, অথবা এই জন্য যে তুই তুর্যের সাথে সুখী না থাকিস। জানিস নীরা, কালকে রাতে যখন তুই আমাকে ওগুলো বলছিলি, কষ্টের থেকে বেশি আমার হিংসে হচ্ছিল। আমার নীরা অন্য কাউকে কেন ভালোবাসবে? সেটাই তো শুধু আমার অধিকার, তাই না? কিন্তু কয়েকদিন পর তো তা হয়তো থাকবে না। জানিস নীরা, আমি তোর সাথে এমন কেন করেছি? একজন অচেনা মানুষের কারণে। সে কে? মেয়ে নাকি ছেলে আমি কিছুই জানি। শুধু এতটুকু জানি সেই মার কাছে তোর বদনাম করত, তাই মা তোকে পছন্দ করত না। মা কখনোই চাইতো না আমি তোর সাথে মিশি, তাই মা আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। আমিও যাই, কারণ আমি ভেবেছিলাম যত দূরে থাকবো তোর জন্য আমার তত ভালোবাসা বাড়বে। কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয়নি। বিদেশে কয়েকদিন থাকার পরই কেউ আমাকে তোর আর তুর্যের বিশ্রী বিশ্রী ছবি পাঠাতো। তাতে আমার অনেক রাগ লাগতো। পরে ভাবতাম হয়তো কেউ এটা এডিট করে আমাকে পাঠাচ্ছে, কিন্তু তাও মনে একটা সন্দেহ থাকতো। তাই তোকে জিজ্ঞেস করতাম তুই আজকে তুর্যের সাথে দেখা করেছিস নাকি। তুই হ্যাঁ বলতি, যা আমাকে আরো রাগিয়ে দিত। তাই তোর সাথে কথা বলা বন্ধ করে দিই। যখন বাংলাদেশে আসি তখনও একই অবস্থা। তুই তুর্যের সাথে আমার সামনে কথা বলতি, তাও হেসে হেসে। মাঝে মাঝে তো তুর্য তোর হাতও ধরত, যা আমার সহ্য হতো না। তাই সব রাগ তোর উপর ঝাড়তাম, তোকে দোষী ভাবতাম। একসময় ভেবেছিলাম তোকে আর কষ্ট দিব না, কিন্তু তুর্যের সাথে তোকে দেখলে অনেক কষ্ট হতো।
কেন জানি না রাগ সামলাতে পারতাম না, তাই তোকে দূরে দূরে ঠেলে দিতাম। সারাদিন বাসায় থাকতাম না, যাতে তোকে ভুলতে পারি। তোর চেহারা যেন আমাকে না দেখতে হয়, কিন্তু মন সব সময় তোকে কাছে চেত। তারপর ওই দিন যখন তুই বললি যে তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আমি এতে এত পাত্তা দিই নই, কিন্তু তোর বিয়ের দিন জানতে পারি তোর বিয়ে হচ্ছে, তাও আবার তুর্যের সাথে। ব্যাস রাগ উঠে যায় আমার, তাই ওভাবে বিয়ে করি তোকে। জানিস আমি মানতে পারছিলাম না তুই এমনটা করবি। ছাদে বসে বসে অনেক ড্রিঙ্কস করেছি, তাই আমার হচ্ছিল না। আর সেজন্যই ওই দিন রাতে আমি তোর সাথে জোর করি, কিন্তু বিশ্বাস কর আমি তেমনটা করতে চাইনি। ভুলে হয়ে গিয়েছিল, কিন্তু ওই আমার রাগ, তাই তোর সাথে রাগ ব্যবহার করতাম। ভেবেছিলাম এভাবেই তোকে সারা জীবন কষ্ট দিয়ে যাব, কিন্তু ওই যে তোকে ভালোবাসি, তাই তোকে কষ্ট দিল আমারও কষ্ট হতো, তাই তোকে আর কষ্ট দিব না ভেবেই আবার ভালোবেসে আপন করতে চেয়েছিলাম, কিন্তু কোথায় যেন বাধ্য। এত কষ্ট দেওয়ার পরও কি তুই আমাকে মেনে নিবি? হয়তো না, তাও চেষ্টা চালিয়ে গেছি, কিন্তু সেটাও হয়তো আমার কপালে ছিল না। আমি যে তোকে প্রকৃত সুখ দিতে পারবো না নীরা, আমি যে কোনোদিন বাবা হতে পারবো না। এতটুকু পড়তেই নীরার চোখ ঝাপসা হয়ে আসে, তার যেন পা থেকে মাটি সরে যাচ্ছে। কোনোমতে নিজেকে সামলে আবার পড়তে শুরু করে চিঠিটা। তোর মনে আছে নীরা, ছোটবেলায় তুই একটা লেকে যেতাম, মন খারাপ থাকলে, বেশি আনন্দ হলে অথবা এমনি। জানিস নীরা, বিদেশ থেকে আসার পর আমি প্রায়ই সেখানে যেতাম। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে অনেক শান্তি লাগত, কিন্তু একটা প্রশ্ন বারবার মনে হতো, যে তুই কেন আমার সাথে এমন করলি? কেন আমাকে ঠকালি? তুর্য এমন কি করেছিল যে তুই আমাকে ভুলে গিয়েছিস? এ প্রশ্নগুলো আর তুর্যের ছবিগুলো আমার মস্তিষ্কে খুব বাজেভাবে গেঁথে গিয়েছিল, যা তোর কাছে আমাকে আসতে বারবার আটকাত। কিন্তু তুই আমার ভালোবাসার থেকে বেশি আমার নেশা, আমার বদভ্যাস হয়ে গিয়েছিলি। হয়তো এ কারণেই চাইলেও আমি তোর কাছ থেকে দূরে সরে আসতে পারি না। কালকে যখন তুই গোছল করে বের হলি, তোর ভেজা চুল, শরীরে লেপ্টে থাকা শাড়ি, মুখে বিন্দু বিন্দু ঘাম খুব আকর্ষণ করছিল আমাকে। তার চেয়েও বেশি আকর্ষণ করছিল তোর ওই গোলাপি ঠোঁটগুলো। নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়েছিল আমার, তাই ঘোরের মধ্যে তোকে নিজের কাছে একদম টেনে নিচ্ছিলাম। দরজা ধাক্কানোর ফলে আমার হোশ আসে, যত দ্রুত সম্ভব বারান্দায় চলে আসি। বারান্দায় চলে আসতেই তুর্য আমাকে কল দেয়। হয়তো অবাক হচ্ছিস, তুর্য আমাকে কেন কল করল? বিয়ের পরে যখন তোর আর তুর্যের প্রথম দেখা হলো, তোরা দুইজনকে দেখে কিসব বলছিলি, যা আমার একদম সহ্য হচ্ছিল না। তাই তোর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু তাতে মনে হচ্ছিল আমার কষ্ট যেন আরো বেড়ে গেছে। ভালো লাগছিল না কিছু, তাই লেকের ওখানে চলে যাই। সেখানে যেয়ে নিজেকে কিছুটা শান্ত মনে হচ্ছিল, হঠাৎ একজন বলে ওঠে, ভেবেছিলাম আমার ভালোবাসা কেড়ে তুই আনন্দে আছিস, কিন্তু এখন দেখি তার উল্টাটা। তুই এমন কেন করছিস নীরব? তুই কি নীরাকে কিছু করেছিস? যদি করে থাকিস, তাহলে তোকে কিন্তু আমি ছাড়ব না। আমার নীরাকে কষ্ট দেওয়ার শাস্তি দিব তোকে। কণ্ঠটা শুনে বুঝে গিয়েছিলাম এটা কে। এমনি মাথা গরম ছিল। তুর্য এসে আরো মাথা গরম করে দেয়। কানে বারবার একটা কথাই বাজছিল, আমার নীরা। রাগের মাথায় পিছনে ফিরে তুর্যকে মারা শুরু করে দিই। কিছুক্ষণ পর তুর্যও আমাকে মারা শুরু করে। মারার এক পর্যায়ে হঠাৎ আমি বমি করে দিই, রক্ত বমি, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে, তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। পাশেই তুর্য বসেছিল। ওকে দেখে রাগে আমার মাথা ফেটে যাচ্ছিল। আমি কিছু বলতে যাব, তখনই ও বলে ওঠে, কেন এমন করছিস নীরব? আমি জানি নীরাকে তুই কষ্ট দিচ্ছিস, তোদের দেখলে বোঝা যায়। বল না, নীরাকে কেন কষ্ট দিচ্ছিস তুই?
ওর কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। শুরু থেকে শেষ পর্যন্ত শন এক এক করে বলে দিই। আমার কথা শেষ হতেই তুর্য বলে, তোর আর ওর মধ্যে এমন কিছুই হয়নি। আর এটাও বলে যে এগুলো হয়তো কোনো প্লেন হতে পারে, কারণ পরিবারের কেউই তো আমাকে তোর কাছে যেতে দেয় না। তাছাড়া ও যদি এমন ইচ্ছা করে করত, তাহলে নীরা বলার সাথে সাথেই কেন বিয়েটা ভেঙে দিত। ভেবে দেখলাম এটা সত্যিও হতে পারে, কিন্তু পুরাপুরি বিশ্বাস করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কে এমন করেছে। কথার মাঝখানেই ডাক্তার এসে যান। নীরব আমাকে কিছু বলতে চাচ্ছিল কিন্তু পারেনি। ডাক্তার আমাকে কিছু চেস্ট দেয়, যা বিকালের দিকে করতে হবে, আর রাতে এটা রিপোর্ট পেয়ে যাব। তাই দুপুরে তুর্য আমাকে ফোন দেয়, যেন আমি 3টার দিকে বাইর হই, আমার টেস্ট করানো হবে। আমিও খাবার খেয়ে চলে যাই। আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যায়। এসেই তোকে আর রয়াকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাই। তুর্যকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ও তোর সামনে আসতে চাচ্ছিল না। ওর কারণে আমাদের এত ঝামেলা হয়েছে। ও বলে হয়তো আরো হবে। সত্যি বলতে আমি চাইনি যে ও আমাদের সাথে যাক। আমি তো স্বার্থপর, তাই একটু স্বার্থপরতা করে ওকে আর জোর করিনি। তোদের বাসায় দিয়েই আমি তুর্যকে নিয়ে হাসপাতালে যাই। কিছুক্ষণের মধ্যেই আমি আমার রিপোর্টটা পেয়ে যাই। বিশ্বাস কর নীরা, যখন জানতে পারি আমি বাবা হতে পারবো না, পুরা পৃথিবীটাও যেন আমার অন্ধকার হয়ে যায়। ভেবেছিলাম সব ভুলে গিয়ে তোকে নিয়ে আমি আবার নতুন করে জীবন শুরু করব। আমাদের অনেকগুলো বেবি হবে। প্রথম মেয়ের নাম হবে রদ্রি, আর ছেলের নাম হবে রুদ্র। কিন্তু সেটা আর হবে না রে। আমার স্বপ্নটা স্বপ্নই থাকবে। পরক্ষণে মনে তোকে তো আমি অনেক কষ্ট দিয়েছি, এখন এটা জানলে হয়তো তুই আরো কষ্ট পাবি। তাই তুর্যকে বলি যেন ও তোকে বিয়ে করে ফেলে। প্রথমে ও রাজি হয়নি, অনেক জোর করার পর রাজি হয়েছে। আচ্ছা শুন, তোর আর তুর্যের বিয়ে হলে তোদের ছেলেমেয়ের নাম এগুলো রাখিস। আর যদি পারিস, আমাকে মাফ করে দিস। জানিস নীরা, আমার চাই না তুই আমাকে ভুলে যাস। তুই যেমন আমার অন্তরের সাথে মিশে আছিস, তেমনি আমিও যেন তোর অন্তরে মিশে থাকি। তাই চিঠিটা লিখলাম। আর কি বলবো বুঝতে পারছি না, তাই বিদায় নিচ্ছি তোর কাছ থেকে। ভালো থাকিস। ইতি। তোর সব কষ্টের কারণ নীরব। চিঠিটা হাত থেকে পড়ে যায় নীরার। নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। তাড়াতাড়ি করে রুম থেকে বের হয় সে। দ্রুত পায়ে বাসা থেকে বের হচ্ছে নীরা। উদ্দেশ্য নীরবকে খুঁজবে সে। বাইর হওয়ার সময় মিসেস মুজমাল অনেক জিজ্ঞেস করছিলেন নীরা কোথায় যাচ্ছে, কিন্তু নীরা কোনো উত্তর দেয়নি। বাড়ির বাইরে আসতেই নীরা কার সাথে যেন ধাক্কা খায়। সামনে তাকাতেই দেখে তুর্য। তুর্যকে দেখতেই নীরার যেন একটু স্বস্তি পায়। তুর্যকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, নীরা তুর্য দেখুন না, নীরব কোথায় যেন চলে গেছে। ওকে আমার কাছে নিয়ে আসেন না। আর পারছি না এগুলো সহ্য করতে। বলুন না, ওকে এনে দিবেন আমার কাছে। ভাই হপে বোনের এ আবদার রাখবেন প্লিজ। কান্না করতে করতে। তুর্য শান্ত হও নীরা। নীরব যদি কোথাও যায়ও, তাহলে লন্ডনে যাবে। আর আজকে লন্ডনের ফ্লাইট রাত 10টা ছাড়া আর নেই। আমি জানতাম ও এমন কিছু করবে, তাই আগে থেকেই সব খোঁজ খবর নিয়ে এসেছি। তুমি চিন্তা করো না, এখনো আমাদের কাছে অনেক সময় আছে। নীরা, কিন্তু আপনি জানেন কিভাবে নীরব লন্ডনে যাবে? সোজা হয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে। তুর্য, কালকে ও আমাকে বলছিল যেন আমি তোমাকে বিয়ে করি, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। তাই ও আমাকে জোর করছিল। কথার এক পর্যায়ে ও বলেছিল ও নাকি লন্ডনে চলে যাবে, আর তোমাকে 23 মাস পর লন্ডন থেকে ডিভোর্স লেটার পাঠাবে। আচ্ছা এখন এগুলো বাদ দাও, আমাদের নীরবকে খুঁজতে হবে। নীরা, হুম, তাড়াতাড়ি চলুন। তারপর তুর্য আর নীরা মিলে নীরবকে অনেক জায়গায় খুঁজতে থাকে। বাস স্টেশন থেকে শুরু করে এয়ারপোর্ট, সব জায়গায়।
কিন্তু কোথাও পায় না। রাত 8টার দিকে নীরা আর তুর্য নীরবদের বাসার কাছে যে এয়ারপোর্ট রাখছে সেখানে নীরবকে খুঁজতে যায়। এ নিয়ে 2বার খুঁজতে যাচ্ছে এয়ারপোর্টে নীরা আর তুর্য। এবারও তারা নীরবকে পায় না। খুব অস্বস্তি হচ্ছে নীরার। জানালার দিকে তাকিয়ে আছে সে। বাইরে সেই লেক দেখা যাচ্ছে যেখানে নীরা আর নীরব ছোটবেলায় আসতো। হঠাৎ নীরা কাউকে লেকে দাঁড়িয়ে থাকতে দেখে। গায়ের বরণ দেখে মনে হচ্ছে এটা নীরব। নীরা তাড়াতাড়ি তুর্যকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামাতেই নীরা দৌড় দিয়ে ওই ছেলেটার দিকে এগোতে থাকে। ছেলেটার একটু কাছে যেতেই নীরা বুঝতে পারে এটা নীরব। মুহূর্তেই নীরা রেগে যায়। নীরবের কাছে গিয়ে তার কলার জোরে টান দেয়। তাতে নীরব একটু অবাক হয়ে যায়। কলার টান দেওয়া ব্যক্তিকে দেখতেই নীরব আরো চমকে যায়। নীরা নীরবকে জোরে একটা থাপ্পড় মারে। তারপর বলে, নীরা, কি সমস্যা কি আপনার? আমাকে কি মানুষ মনে হয় না আপনার? আপনি যা ইচ্ছা তাই করবেন, আর আমি চুপ করে সব মেনে নিব? জীবনেও না। এখন থেকে আপনি আমার কথা শুনবেন। আর আর কি যেন বলছিলেন? আমার সুখের জন্য আপনি আমার কাছ থেকে চলে যাচ্ছেন। আমি যেন কষ্ট না পাই সেজন্য চলে যাচ্ছে। কে বলেছিল আপনাকে? আপনি চলে গেলে আমি সুখে থাকব, আনন্দে থাকব। আরে আমার আনন্দ তো আপনার মাঝে। আচ্ছা, সন্তানই কি সব? বেবি তো অ্যাডপ্টও করা যায়, তাই না? আমার যদি এমন হতো তাহলে কি আপনি আমাকে ছেড়ে যেতেন না, তাই না? তাহলে ভাবলেন কিভাবে আমি আপনাকে ছেড়ে দিব? অসভ্য লোক কোথাকার। সব সময় নিজেরটা বুঝে। আসবেন না আপনি আমার কাছে। যেখানে ইচ্ছা সেখানে যান। একসাথে গড়গড় করে কথাগুলো বলে ফেলে নীরা। নীরব এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নীরা সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু 5 কদম চলতেই থেমে যায়। কি অসভ্য লোকটা! আমি বলেছি দেখে আমার কাছে আসবে না। একবারও আমাকে আটকালো না। রাগে নীরার গা জ্বলে যাচ্ছে। আবার নীরবের কাছে ফিরে গয়ে তার কলার ধরে নিজের মুখের একদম কাছে এসে বলে, নীরা অসভ্য, উগান্ডার গন্ডার, তেলাপোকা, এত অসভ্য কোন আপনি? আমি বললেই আপনি আমাকে আটকাবেন না? অসভ্য, অসহ্য আর কিছু বলার আগেই নীরব নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে। নীরাও একটা মুচকি হেসে নীরবকে জড়িয়ে ধরে। দূর থেকে এই সব কিছু তুর্য দেখছে। ভালোনাসার মানুষকে অন্য কারো সাথে দেখে খুব কষ্ট হচ্ছে তার, কিন্তু মনের এক কোণে শান্তিও লাগছে। এবার হয়তো নীরা সুখে থাকবে, আনন্দে দিন কাটবে তার, ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেলে তুর্য। প্রায় 2 ঘন্টা ধরে তুর্য, নীরা আর নীরব ঘাসে বসে বসে গল্প করছে। তুর্য, আচ্ছা তুই কোথায় ছিলি বলতো? তোকে খুঁজে পাচ্ছিলাম না কেন আমরা? নীরব, আমি তো পাশের এয়ারপোর্টে ছিলাম। নীরা, আমরা তো আপনাকে সেখানে 3 বারের মতো খুঁজেছি, তাগলে পাইনি কেন? নীরব, মানে আমি বাথরুমে লুকিয়েছিলাম। কথাটা শোনা মাত্র নীরা আর তুর্য 2 লজনেই জোরে জোরে হেসে দেয়। হাসার এক পর্যায়ে নীরা হাসা বন্ধ করে দেয়, নীরবের দিকে তাকিয়ে বলে, নীরা, আচ্ছা নীরব, আপনি চিঠিতে লিখেছিলেন আপনার আর তুর্যের ঝগড়া হয়েছে, আর তখন আপনি রক্ত বমি করেন। হঠাৎ রক্ত বমি কেন হয়েছিল? তুর্য, আসলেই তো, আমি তো এটা ভাবিওনি। নীরব, হয়তো আমার সমস্যাটার কারণে। নীরা, আপনার বাবা হওয়া না হওয়ার সাথে রক্ত বমির কি সম্পর্ক? আমার মনে হচ্ছে কেউ আপনার সাথে কিছু একটা করেছে, যার ফলে আপনি। নীরব, কিন্তু এমনটা তোমার কেন মনে হচ্ছে? নীরা, আপনার মনে আছে নীরব, ছোটবেলায় আপনি দুষ্টামি করতে গিয়ে মারাত্মকভাবে সশরীরের বিভিন্ন জায়গায় ব্যথা পান। এতে ডাক্তারদের আশঙ্কা ছিল আপনি আর কোনো দিন বাবা হতে পারবেন কিনা, আর তখন টেস্ট করানোর পর তো সব পজিটিভই ছিল। তাহলে এখন কেন? তুর্য, হয়তো ওইটা ইফেক্ট এখন হচ্ছে। নীরা, না, আমার মনে হচ্ছে এমন ইচ্ছা করে করানো হয়েছে।
তাছাড়া আমরা এখনো জানি না নীরবকে ওই বাজে ছবিগুলো কে পাঠিয়েছে। আপনাদের কি কারো উপর সন্দেহ হয়? তুর্য আমার আছে। নীরব কার উপর? মার উপর। তুর্য না। নীরা তাহলে? তুর্য যারা এমন করেছে তারা হয়তো তোদের চালও চায় না। নীরব মানে? যারা বলতে তুই কি বুঝাচ্ছিস? কথাটা শুনে তুর্য একটা বাঁকা হাসি দেয়, তারপর বলে, রাগে মাথা ফেটে যাচ্ছে নীরবের। কে করেছে তাদের সাথে এমন, তা জানা সত্ত্বেও সে এখনো কিছু করতে পারছে না। সেটা আরও রাগিয়ে তুলছে নীরবকে। নীরা আর তুর্য শান্ত থাকতে পারলেও নীরব নিজেকে শান্ত করতে পারছে না। তার আপন জনরাই তার শত্রু, এটা সে কিভাবে মানবে? নীরার মনও ভালো নেই। বুঝতে পারছে না এটা কি আদৌ সম্ভব। এমন করার কারণ কি তা সবার জানতে হবে, না হলে যে মনটা শান্ত হবে না। খুব কষ্ট হচ্ছে নিজেকে শান্ত রাখতে। তারা বাসায় ঢুকতেই দেখে সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। তারা যে এতক্ষণ বাসায় ছিল না, এতে কারো কোনো কিছু যায় আসে না। কোনো চিন্তার ছাপই নেই তাদের মাঝে, আরাম করে খাবার খাচ্ছে তারা। সবচেয়ে অবাক করার বিষয় হল মিস্টার আজিজ, নীরবের বাবা, ও আছেন সাথে। তিনি এখানে কেন? বা তারা নেই তা জানা সত্ত্বেও এত শান্ত কিভাবে, তা নিয়ে নীরব বা তুর্যের কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা জানে তিনি এখানে কেন, আর কেনই বা এত শান্ত। মিস্টার আজিজকে দেখে নীরব আর তুর্যের মুখে এক রহস্যজনক হাসি চলে আসে। এবার এনা খেলা জমবে, তাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। চোর তো নিজেই ধরা দিয়েছে তাদেরকে, এবার সব সত্যি জানার পালা। নীরব, তুর্য টেবিলে বসতেই মিসেস মুজমাল বলে উঠেন, মিসেস মুজমাল, কিরে তোরা এত সকাল সকাল কই গিয়েছিলি? আর নীরা যাওয়ার সময় বলে তো যাবি, কই গিয়েছিস? এত ডাকলাম, তাও তোর কানে যায়নি। দেখ তো কতবার কল দিয়েছি। আর নীরব, তোর কোনো খেয়াল আছে তোর বাবা কতক্ষণ ধরে তোদের জন্য বসে আছে? রাগী ভাব নিয়ে গড়গড় করে কথাগুলো বললেন মিসেস মুজমাল। এতে নীরবের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তো রাগে আগুন হয়ে আছে। এদিকে মিসেস মুজমাল ছেলের উত্তরের আশায় বসে আছেন, কিন্তু নীরব কিছু বলছে না দেখে তুর্য বলে উঠে, তুর্য, আসলে আন্টি, একটা কাজে ব্যস্ত ছিলাম তো তাই। মিসেস মুজমাল কিছু বলতে যাবে, তার আগেই মিস্টার আজিজ বলে উঠেন, মিস্টার আজিজ, নীরব, আমি শুনেছি তোর আর নীরার বলে বিয়ে হয়েছে, এটা কি সত্যি? নীরব, মিস্টার আজিজ, তুই তো আমাকে তোর সব কথা বলতি, এটা কেন বলিসনি? আমাকে বলতি, আমি তোর আর নীরার বিয়ে করিয়ে দিতাম। এভাবে না করলেও তো পারতি। নীরবের সহ্য হচ্ছে না কথাগুলো, সে কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করছে। নীরবকে কিছু বলতে না দেখে মিস্টার আজিজ আবার বলে উঠেন, মিস্টার আজিজ, কিরে, আমি তোকে কিছু বলেছি? নীরব, আপনি এত নাটক কিভাবে জানেন মিস্টার আজিজ? লজ্জা করে না এগুলো বলতে? মিস্টার আজিজ, কি বলছিস তুই এগুলো? নীরব, আমি কি বলছি আপনি জানেন না? চিল্লিয়ে, ইচ্ছা তো করছে আপনাকে মাটিতে পুঁতে দিই। বলেই নীরব হাতের কাছে থাকা মগ ফ্লোরে ছুঁড়ে মারে। সাথে সাথে সবাই উঠে দাঁড়ায়। নীরবের এমন বিহেভে মিসেস মুজমাল বলে উঠেন, মিসেস মুজমাল, কি করছিস তুই? নীরব, বাবার সাথে কেউ এমন করে কথা বলে? নীরব, মা তুমি চুপ থাকো, আমি যা করছি তা শুধু দেখো। আজ তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সত্যির মুখামুখি হবে। মিসেস মুজমাল, মানে কি বলছি বলতে না দিয়ে? নীরব, নীরা, মাকে চুপ থাকতে বল। আর মিস্টার আজিজ, বুঝেই তো গিয়েছেন, আমরা সব জেনে গেছি। তাহলে এখন সুন্দর করে বলে দিন আপনি এমন কেন করেছেন? আমি চাই না আপনার গায়ে হাত তুলতে। নীরবের কথা শুনে আজিজ ভয় পেয়ে যায়। কিছু বলতে নিবে তার আগেই রুমি, নীরার মা, বলে উঠেন,
রুমি নীরব। বাবা, শান্ত হও, কি হয়েছে তা একটু খুলে বল। নীরা: বাহ মা, তুমিও তো দেখি ভালো নাটক জানো, যেভাবে বলছো যেন তুমি কিছুই জানো না। বলো না, এমন কেন করলা? নিজের মেয়ের সাথে এমনটা করতে পারলা তুমি? আর রিয়ার দিকে তাকিয়ে, আপনাকে তো আমি নিজের বোন মতো ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আপনি এভাবে ঠকালেন আমাকে। নীরার কথা শুনে রিয়া কেঁদে দেয়, কান্না করতে করতে বলে, রিয়া, আমি ইচ্ছা করে করিনি নীরা, আমাকে ওরা ব্ল্যাকমেইল করেছে। তুমি তো জানো আমার বাবা অনেক অসুস্থ, বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। ওরা আমাকে বলেছে আমি যদি এমন করি তাহলে ওরা আমাকে বাবার চিকিৎসার জন্য টাকা দিবে। কান্না করতে করতে তুর্য: বুঝলাম তুমি টাকার জন্য এমন করেছ, কিন্তু মিস্টার আজিজ আর মিস রুমি, আপনারা এমন কেন করেছেন? নিজেদের ছেলে মেয়ের সাথে এমন কেউ করে? মিস রুমি, আপনি তো নীরাকে এত ভালোবাসতেন, তাকে আপনি এভাবে কেন করলেন? রুমি: কে বলেছে নীরা আমার সন্তান? নীরব মানে অবাক হয়ে। রুহি: হ্যাঁ, নীরা আমার সন্তান না, নীরব আমার সন্তান। মিসেস মুজমাল চুপ হয়ে সব শুনছিল। রুমির এমন কথা শুনে কিছু বলতে যাবে, তার আগেই নীরা ইশারা দিয়ে চুপ থাকতে বলে, আর যা হচ্ছে তা চুপচাপ দেখতে। এতে মিসেস মুজমাল চুপ হয়ে যান, আর রুমি আবার বলতে থাকে, রুমি, সব তো জেনেই গেছ, তাই সব লুকিয়ে রেখে কি লাভ? তাছাড়া তোমাদেরও জানা উচিত আমরা কতটা চালাক। বাঁকা হেসে তুর্য: এত কথা না বলে আসল কারণটা বলবেন নাকি হাত তুলব? আজিজ: মুখ সামলে কথা বল। নীরব: জাস্ট শাট আপ মিস্টার আজিজ, আর এই যে রুমি, বলা শুরু করুন, না হলে তুর্য যা বলল তা করব। প্রচণ্ড রেগে। রিমু: আমার যখন আজানের নীরার বাবা সাথে বিয়ের কথা হচ্ছিল তখন আমার আজানকে পছন্দ হয়নি, আজিজকে হয়েছিল। কিন্তু আজিজ আগে থেকেই মেরেড ছিল। এতে আমার ভীষণ রাগ হয়। প্রতিনিয়ত এই মহিলার, মিসেস মুজমাল, উপর হিংসে হতো। আমার আজিজকে চাইই চাই, তাই আমি আজানকে বিয়ে করি। তারপর নানাভাবে আজানের সাথে সম্পর্কে জোড়াতে চেষ্টা করি। আজিজ প্রথমে না বললেও পরে সেও আমাকে ভালোবেসে ফেলে। তারপর থেকে শুরু হয় আমাদের প্রেম। বিয়ের কয়েকদিন পরই আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট। আমি খুব ভালো করেই জানতাম এটা আজানের না, আজিজের সন্তান। কারণ আজানের সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। কিন্তু বোকা আজান ভেবেছিল এটা ওরই সন্তান। খুব যন্ত্র করা শুরু করে আমার। তখন আবার এই মহিলাও প্রেগন্যান্ট ছিল। আমি আর আজিজ কিছুতেই এই মহিলা আর আজানকে জানতে দিতাম না যে আমাদের দুইজনের মাঝে এগুলো চলছে। আমার আর এই মহিলার 9 মাসের সময় দুইজনেরই একসাথে লিভার পেন হয়। দুইজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো দুইজনেরই ছেলে হয়, বাট এই মহিলার ছেলেটা মারা যায়। এতে এই মহিলা একদম পাগল হয়ে যায়। আমি তো মনে মনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু কোত্থেকে যেন আজিজের এই মহিলার প্রতি আবার ভালোবাসা জাগে। আমাকে রিকোয়েস্ট করে আমি আর আজান যেন এই সন্তান আজিজকে দিয়ে দিই। আজান রাজি হচ্ছিল না দেখে আমি ওকে নানাভাবে রাজি করাইয়ে বাচ্চাটা যেন আজিজকে দিয়ে দিই। শেষ পর্যন্ত আজান রাজি হয়। এর 3 বছর পরেও যখন আজান দেখে আমি তার সাথে কোনো শারীরিক সম্পর্কে জড়াচ্ছি না, তাছাড়া আজিজের সাথে আমার কিছু হয়নি, তাই আমার বাচ্চা হচ্ছিল না, তাই আজান একটা মেয়েকে আনে অনাথ আশ্রম থেকে। তার নাকি মেয়েটাকে অনেক ভালো লেগেছে, আর সে এই মেয়েটাকে পালতে চায়।
তখন আমি মানা করা সত্ত্বেও ও মেয়েটাকে বাসায় এনে বড় করা শুরু করে। আমার ওই মেয়েটাকে জাস্ট সহ্য হতো না। ইচ্ছা করতো গলা টিপে মেরে ফেলি। আচ্ছা তোমরা জানো এই মেয়েটাকে? নীরা হামি। রুমি এক্স্যাক্টলি, তোকে আমার আগেও সহ্য হতো না, এখনো হয় না। নীরব তাহলে এতদিন নাটক কেন করলেন? নীরবের কথা শুনে রুমি একটা মুচকি হাসি দেয়, তারপর বলে, রুমি আজান অনেক শাতির ছিল। ও প্রথম থেকেই জানতো আমার আজিজের সাথে কিছু চলছে, কিন্তু কিছু বলেনি। যখন দেখে আমি নীরার সাথে খারাপ ব্যবহার করি তখন ও আমাকে থ্রেট দেওয়া শুরু করে। আমি যদি নীরাকে ভালো ব্যবহার না করি তাহলে ও এই মহিলাকে সব বলে দিবে। আমিও বলি, যে বললে কি হবে? এই মহিলা তো আমাদের কিছু করতে পারবে না। কিন্তু আজিজকে যখন বলি আজান এমনটা বলেছে, তখন আজিজ বলে আজানকে মেরে ফেলবে। আমি চাইনি আজানকে মেরে ফেলতে। আজিজকে বলি যে আজানকে কেন মারতে হবে। ও যদি এই মহিলাকে সব বলে দেয় তাহলে তো আমাদেরই ভালো হবে। এই মহিলা আমাদের জীবন থেকে চলে যাবে, আর আজান পড়ে থাকবে এক কোনায়। কিন্তু আজিজ রাজি হয়নি। কারণ আজিজের সব সম্পত্তি এই মহিলার নামে। একে যদি মেরে ফেলে তাহলে সব সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। তাই বাধ্য হয়ে আজানকে মেরে ফেলি। আজান যখন অফিসে যাচ্ছিল তখন একটা ট্রাক দিয়ে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করাই। আর এমন ভাবে করাই যাতে এটা দেখে মনে হয় এটা অ্যাক্সিডেন্ট। প্লেন মোতাবেক কেউ জানতে পারেনি, সবাই অ্যাক্সিডেন্টই মনে করেছে। কিন্তু বিপত্তি হয় নীরাকে নিয়ে। আজান জানতো ওর যদি কিছু হয় তাহলে আমি নীরাকে বাসায় আর রাখবো না। তাই ও আগে থেকেই ওর নামের সব সম্পত্তি নীরার নামে করে দেয়। আর সে সম্পত্তি নীরা 18 বছর পরই পাবে। তার আগে যদি নীরার কিছু হয় তাহলে সব সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হবে। তাই আমি নীরার সাথে নাটক করা শুরু করি, যাতে বড় হলে ও আমাকে সব সম্পত্তি দিয়ে দেয়। এরই মাঝে আজিজ আমাকে বলে যে তার বাসায় থাকতে, আর এমন ভাব করতে যে আমার আর কোথাও থাকার জায়গা নেই। আর এই সুযোগ আমি হারাতে চাইনি। তাই আমিও রাজি হয়ে যাই। কিন্তু সমস্যা হয় এই মহিলাকে নিয়ে। সব সময় আমাকে কথা শোনাত, যা আমি একমাত্র আজিজের জন্য সহ্য করতাম। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ডায়েরি পেজে পাবেন। নীরব আর নীরা দুইজনেই বড় হতে থাকে। বড় হওয়ার সাথে সাথে ভাইবোন থেকেও ওদের মাঝে আরো গভীর সম্পর্ক হওয়া শুরু করে, যা আমি আর আজিজ কেউই চাইতাম না। কারণ নীরব অনেক বদমেজাজি। আর ও সবসময় নীরাকে বলতো যে ও যেন কেউকে ওর ভাগ না দেয়। আরও অনেক কিছু। এতে আমি আর আজিজ খুব ভালো করেই বুঝে গিয়েছিলাম, যদি নীরার সাথে নীরবের বিয়ে হয় তাহলে সে কখনো চাইবে না নীরা তার সম্পত্তি আমাকে দিয়ে দেয়। তাই প্ল্যান করি নীরবকে বিদেশে পাঠিয়ে দিব, আর তাদের মাঝে দূরত্ব সৃষ্টি করব। আর তার জন্য আমরা তুর্যকে ব্যবহার করি। আমি খুব ভালো করেই জানতাম তুর্য নীরার প্রতি দুর্বল। ওর নীরার প্রতি এত এত কেয়ারে আমি আরো সিউর হয়ে যাই। তুর্য যখন নীরার কেয়ার করত তখন আমরা সবাই মিলে তা ছবি তুলতাম আর নীরবকে এডিট করে পাঠাতাম, যা দেখে নীরব নীরার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমরাও আমাদের প্ল্যানে সাকসেস হয়ে যাই। কিন্তু যখন নীরার 18 বছর হয় তখন নীরাকে নানাভাবে বলতাম যেন সে আমার নামে সম্পত্তি লিখে দেয়। কিন্তু আমার সাথীর মেয়ে বলে কিনা তার যখন বিয়ে হবে তখন সে আমাকে তার সব সম্পত্তি উপহার দিবে। তাই এখন দিবে না। কোনোভাবেই আমার নামে সম্পত্তিগুলো করতে পারছিলাম না।
এর মাঝে আবার নীরব চলে আসে বাংলাদেশে। সে আবার নীরার প্রতি দুর্বল হতে থাকে। তাই এবার প্ল্যান করি যে তুর্যের সাথে নীরার বিয়ে দিব। আর তখন নীরার কাছ থেকে সব সম্পত্তি আমার নামে লিখে নিব। কিন্তু বিয়ের দিন নীরব তোকে বিয়ে করে ফেলে। আর আমরা জানতাম নীরা এখন আর আমাদের সম্পত্তি দিবে না, কারণ নীরব দিতে দিবে না। তাই এবার প্ল্যান করি নীরবকে এমন একটা ওষুধ খাওয়াবো যাতে ও বাবা হতে না পারে। প্রথমে চেয়েছিলাম নীরার সাথে এমন করব, কিন্তু ভয় ছিল তুর্য যদি জানে নীরা মা হতে পারবে না, তাহলে হয়তো ও নীরাকে বিয়ে করবে না। কিন্তু নীরবকে এমন করলে আমরা সম্পত্তি পাব, কারণ আমরা জানতাম নীরব যদি জানে ও কখনো বাবা হতে পারবে না তাহলে সে নীরাকে ছেড়ে চলে যাবে। আর আমরা এতে সিউ ছিলাম, কারণ আজিজকে নীরব তার সবকিছু বলতো, ইভেন মীরাকে যে ও ভালোবাসে তাও বলেছে। তাই আজিজ আন্দাজ করেছিল এমন করলে নীরব চলে যাবে, আর এর জন্য রিয়াকে মহড়া বানাই। ওর অসহায়ত্বের সুযোগ নিয়ে ওকে দিয়ে নীরবের খাবারে একটা করে ঔষধ দিতাম। প্ল্যান মোতাবিক সব হয়, আর নীরব চলেও যায়। কিন্তু সকালে যখন আমি মীরার রুমে যাই, তখন মীরাকে দেখতে পাই না। ফ্লোরে একটা চিঠি পাই, যা দেখে বুঝে গিয়েছিলাম মীরা নীরবকে খুঁজতে বের হয়েছে। তাই আজিজকে বলি ও যেন ইন্ডিয়া থেকে এখনই আসে। ও আমার কথা মতো চলে আসে। আসার পরই আমরা আরেকটা প্ল্যান করি যে নীরাকে আজানের মতো ট্রাক দিয়ে মারব। তাই ওই আগের ট্রাক ড্রাইভারকে ফোন দিয়ে আর বলি যে সে যেন তোদের গাড়ি এমন ভাবে ধাক্কা দেয় যাতে তোরা পুরাপুরি নাম্বারস, তাহলে আমরা তোদের হাসপাতালে নিয়ে যাব। এমন বিহেভ করব যেন আমরা কিছু জানি না। তারপর ধীরে ধীরে নীরাকে কথার জালে ফাঁসিয়ে ওর থেকে সব সম্পত্তি আমার নামে করব, আর পরে তোদের সবাইকে মেরে ফেলব। কিন্তু আমি বুঝতে পারছি না তোরা বাঁচলি কিভাবে আর তোরা জানলি কি করে আমরা এসব করেছি। তুর্য কারণ চালাক থেকে চালাক চোররাও ভুল করে, বাঁকা হেসে। তুর্য নীরার বিয়ের পর আমি আর রিয়া যখন এ বাড়িতে আসি, তখন নীরার সাথে আমার কিছু কথা হয় যা আমি ইচ্ছা করে বলেছিলাম নীরবকে রাগাতে, আর নীরব রেগেও যায়। কিন্তু ভাবিনি নীরব নীরার সাথে খারাপ ব্যবহার করবে। যাই হোক, কিছুক্ষণ পরে দেখি নীরা কাঁদতে কাঁদতে ছাদের দিকে যাচ্ছে। আমিও ওর পিছু পিছু যাই, কিন্তু মিস রুমির রুমের সামনে গিয়ে থমকে যাই, কারণ মিস রুমি আর রিয়া বিছানায় বসেছিল, আর মিস রুমি কার সাথে যেন কথা বলছিল। তাদের কথার ধরন কিছুটা এমন ছিল, রুমি হ্যালো, তুমি ফোন ধরছিলে না কেন? জানো এখানে একটা বিরাট সমস্যা হয়ে গেছে, নীরব নীরাকে বিয়ে করে ফেলেছে। রুমি হ্যাঁ বুঝেছি, আর তুমি আমাকে এভাবে বকবে না তো, আমার কষ্ট হয়। আমি কি কিছু ইচ্ছা করে করেছি নাকি? আচ্ছা এখন বলো কি করতে হবে। রুমি তাহলে এখন রিয়াকে নীরার কাছে পাঠাই। রুমি আচ্ছা, রাখি। কথাটাগুলো মানে তখন এতটা ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হয়েছিল এটা নীরাকে বলা উচিত। কিন্তু আমি নীরার কাছে যেতে নিলেই দেখি রিয়াও সেখানে যাচ্ছে। তাই আমি আর যাইনি। ভেবেছিলাম নীরবকে বলবো, কিন্তু নীরবের রুমে গিয়ে দেখি সে নেই। তাই ওকে খুঁজতে শুরু করি। অবশেষে লেকের কাছে দাঁড়িয়ে থাকতে দেখি। চেয়েছিলাম আমি যা যা দেখেছি তা নীরবকে বলবো, কিন্তু নীরবকে দেখতেই আমার মীরার কথা মনে পড়ে যায়। কেন যেন মনে হচ্ছিল ও মীরাকে কষ্ট দিয়েছে, আর তাতে ও কষ্ট পাচ্ছে। তাই ওকে খোঁচা দিয়ে কিছু কথা বলতেই ও আমাকে মারা শুরু করে দেয়। তারপর ওর বাবা না হওয়ার রিপোর্টটা আসে, আর এতে ও আমাকে জোর করা শুরু করে আমি যেন মীরাকে বিয়ে করি। এত কিছুর মাঝে আমি এই কথাটা ভুলেই যাই। তারপর মীরার সন্দেহ হয় কেউ নীরবের সাথে এমন ইচ্ছা করে করেছে নাকি।
কারণ বাবা হওয়া না হওয়ার সাথে রক্ত বমির কোনো সম্পর্ক নেই, তাই যখন ও আমাকে আর নীরবকে জিজ্ঞেস করে আমাদের কারো উপর সন্দেহ আছে নাকি, তখন আমি যা দেখেছিলাম ওই দিন তা সব নীরা আর নীরবকে খুলে বলি। নীরা, আমরা তুর্যের কথায় প্রথমে বিশ্বাস করিনি, কিভাবে করব? যাদের নিজের জীবন থেকেও ভালোবাসতাম তারা আমাদের সাথে এমন করেছে, তাও সামান্য সম্পত্তির জন্য, তা কিভাবে বিশ্বাস করব? কিন্তু আমরা ভুল ছিলাম। কথায় আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। তোমরাও এমন, এত ভালো স্বামী পাওয়া সত্ত্বেও এমন করলে। তোমার মুখে গোবর মারা উচিত মা। সরি সরি রুমি, মিস অর মিসেস, কি বলবো তোমাকে ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, যখন আমরা বাসায় চলে আসছিলাম তখন নির্বাহ তখন আমি গাড়ির আয়না দিয়ে দেখি একটা ট্রাক আমাদের দিকেই আসছে। আমি কোনো মতে আমাদের যান বাঁচাই, তারপর ওই ট্রাকের পিছু নিই। এতে ট্রাক ড্রাইভারটা একটু ভয় পায়, কিন্তু দমে যায়নি। তাই কোনো উপায় না পেয়ে আমি ট্রাকটার পাশে গাড়ি নিয়ে জানালা দিয়ে ট্রাক ড্রাইভারটাকে জোরে জোরে বলি, সে যদি গাড়ি থামায় তাহলে আমি তাকে 10 লাখ টাকা দিব। কিন্তু সে থামছিলই না। শেষ পর্যন্ত যখন বলি 20 লাখ দিব, সাথে সাথে ট্রাকটা থামায়। ট্রাক ড্রাইভারটা ট্রাক থেকে নামতেই আমি আর তুর্য বেটাকে মারা শুরু করে দিই। আর কে এসব করতে বলেছে তা জিজ্ঞেস করি। অনেক মারার পরে সে তোমাদের 3 জনের কথা বলে। জানো, খুব কষ্ট পেয়েছিলাম। ভাবিনি যাকে প্রিয় মানুষ ভেবেছিলাম সে শত্রু, আর যাকে শত্রু ভেবেছিলাম সে প্রিয়। এতক্ষণ সব কথা একমনে শুনছিলেন মিসেস মুজমাল। কেন যেন চোখ থেকে পানি পড়ছে না, শুধু কষ্টটা অনুভব করছেন। নীরা খুব ভালোভাবে বুঝতে পারছে মিসেস মুজমালের অবস্থা, তাই তার পাশে গিয়ে দাঁড়ায়। তারও কষ্ট হচ্ছে, এমন সত্যিও তার জানতে হবে, সে কখনোই ভাবেনি। নীরা মিসেস মুজমালে কাঁধে হাত রাখতেই মিসেস মুজমাল নীরাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তাতে নীরাও তার কান্না থামাতে পারে না, সে কান্না করে দেয়। সবার চোখে আজ পানি, শুধু আজিজ আর রুমির ছাড়া। একটু অনুতপ্ত বোধ নেই তাদের। হঠাৎ আজিজ বলে উঠেন, আজিজ, সব তো জেনেই গিয়েছিস, তা এখন কি করবি? নীরব, আসল না হলেও তুমি আমার বাবা। নীরা, আসল মা না হলেও তুমি আমার মা। চোখের পানি মুছে নীরব, তাই বেশি কিছু করব না। আমরা তো আর তোমাদের মতো পশু না। তাছাড়া বিচার করার জন্য আল্লাহর আইন আছে, তারাই তোমাদের শাস্তি দিবে। আসলে কি জানো, আমরা তোমাদের ভালোবেসেছি, তোমাদের বিশ্বাস করেছি, একটু হলেও তোমাদের কাছ থেকে আদর পেয়েছি। যদিও সেটা নাটক ছিল, কিন্তু পেয়েছি তো, তাই শুধু পুলিশের কাছেই দিব। নীরবের কথা শুনে আজিজ একটা বিশ্রী হাসি দেয়, তারপর নিজের পেন্টের পিছন থেকে একটা গান বের করে নীরবের দিকে তাক করে আর বলে, আজিজ, কি প্রমাণ আছে তোদের কাছে? ওই ট্রাক ড্রাইভারটা, ও আমাকে কিছু করতে পারবে না, বুঝেছিস কিছু? আজিজ সাহেব আরও কিছু বলতে যাবে, তার আগেই নীরব পা দিয়ে আজিজ সাহেবের হাতে একটা কিক মারে, ফলে আজিজের হাত থেকে গানটা পড়ে যেতেই নীরব তা ধরে ফেলে। তারপর আজিজের দিকে তাক করে বলে, নীরব, এতক্ষণ অনেক সহ্য করেছি, এখন আর না। কি ভেবেছিস তুই অনেক চালাক? তুই যতই চালাক হোস, আমার থেকে বেশি না। এখানে আসার আগেই আমি পুলিশকে নিয়ে এসেছি। আর তুর্যের শার্টটা দেখছিস না? ওই শার্টের 2 নাম্বার বোতামে ক্যামেরা আছে। তুই এতক্ষণ যা যা বলেছিস আর করেছিস সব রেকর্ড হয়ে গেছে ওইটায়, বুঝেছিস? এখন দেখ তোর সাথে কি হয়। তোরা লেজে তো যাবিই, কিন্তু ওখানে তোর আমার কথা মতো শাস্তি পেতে হবে। এতে যত টাকা লাগুক আমি দিব, কিন্তু শাস্তি তুই পাবি, বুঝেছিস? গানটা আজিজের মাথার সাথে একদম লাগিয়ে তুর্য হাফিসার ওনাদের নিয়ে যান। তারপর পুলিশ রুমি আর আজিজকে নিয়ে যায়। রিয়াও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নীরা যেতে দেয়নি। রিয়া তো আর এটা ইচ্ছা করে করেনি, তাই ওকে শাস্তি দেওয়াটা হয়তো ঠিক হবে না।
নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে নীরব। সবকিছু কেমন ঝাপসা মনে হচ্ছে তার। জীবনেও চিন্তা করতে পারেনি এমন হবে। এমনটা কি করার কোনো দরকার ছিল? যদি সব সত্যি বলতো তাদের, তাহলে তো তারা সব সম্পত্তি তাদের নামে লিখে দিত, তাই না? খুব বেশি কষ্ট হচ্ছে নীরবের। এসব মেনে নিতে পারছে না সে। নীরবের থেকেও বেশি কষ্ট হচ্ছে নীরার, যাকে সে মা বাবা মনে করত। আসলে তারা তার কেউ না, সে তো এতিম। হঠাৎ নীরব বলে উঠে। নীরবও আচ্ছা নীরা, এমনটা না হলেও তো পারত। আমার না কেমন জানি লাগছে। আমি মার ছেলে না, ওই জানোয়ারের ছেলে। ইচ্ছা তো করছে নিজেকে শেষ করে দিতে। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে। নীরা এমন বলতে নেই নীরব। আপনারই যদি এমন মনে হয়, তাহলে আমার কি হবে? আপনি তো তাও জানেন আপনার মা বাবা কে, কিন্তু আমি তো জানি না আমার মা বাবা কে। যাকে মা ভেবেছিলাম সে পদে পদে আমাকে ঘৃণা করে। তাহলে আমার কি করা উচিত? তাছাড়া মার কি করা উচিত? তিনি তো তার স্বামীর থেকে প্রতারণার শিকার হয়েছেন। তার কেমন লাগছে বলতে পারেন? নীরব। নীরা এভাবে ভেঙ্গে পড়লে চলবে না নীরব। জানেন মাকে কত কষ্ট করে শান্ত করানো হয়েছে। জোরে জোরে চিল্লাচ্ছিলেন তিনি। এভাবে কাঁদতে আমি তাকে কখনো দেখিনি। শেষ পর্যন্ত তো তাকে ঘুমের ঔষধ দিতে হয় আমার। নীরব, আমি ওই জানোয়ারদের ছাড়ব না। আমার সব কষ্টের মূলে তারা আছে। আমার বাবা হওয়ার সুখও তারা নিয়ে নিয়েছে। আমি তাদের কঠিন শাস্তি দিব। নীরব কথা বলতে বলতে বেশ উত্তেজিত হয়ে যায়। নীরা নীরবকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলাতে বুলাতে বলে। নীরা, একটু শান্ত হন প্লিজ। ওদের শাস্তি আপনার দিতে হবে না। দেখবেন, ইনশাল্লাহ আল্লাহই তাদের শাস্তি দিবেন। নীরব, আমার কিছু ভালো লাগছে না নীরা। আমার খুব কষ্ট হচ্ছে। তুই না থাকলে আমি যে কিভাবে থাকতাম, এত কিছু সামাল দিতে পারতাম না আমি। নীরা, আমার কারণেই তো এত কিছু হয়েছে। না আমি থাকতাম, না এই সম্পত্তির ঝামেলা। নীরব, এখানে তোর কোনো দোষ নেই। সব দোষ ওই জানোয়ারদের। আমরা হওয়ার আগ থেকেই ওরা ওদের জানোয়ারগিরি করত, রাগে ফুঁসতে ফুঁসতে। নীরা, নীরব, শান্ত হন। একটু ঘুমানোর চেষ্টা করুন, ভালো লাগবে। নীরা বলতে না বলতেই নীরব নীরার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। তারপর নীরার ঘাড়ে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়ে। 6 বছর পর। নীরব, নীরা, আমার ওয়ালেটটা কোথায়? চিল্লিয়ে। নীরার ড্রেসিং টেবিলে আছে, দেখুন। নীরব, আমার টাইটা কোথায়? নীরা, হারে বিছানার উপর আছে তো। নীরব, পাচ্ছি না তো। নীরা, ওখানেই তো আছে, একটু ভালো করে খুঁজুন না। নীরব, পাইছি। এখন আয়, আমাকে টাই পরিয়ে দিবি। নীরা, নীরব, আপনি একটু নিজে পড়ুন না, আমি ব্যস্ত আছি। নীরব, তুই আসবি নাকি আমি কোলে করে আনব? নীরা, হুফফ। নীরব, জ্বালাবেন না তো। নীরব, নীরা, তুই যদি না আসিস তাহলে? নীরা, তাহলে কি? নীরব, তাহলে আমি নীরা নীরা বলে ডাকতেই থাকব। নীরা কিছু জবাবা দেয় না, তাই নীরব নীরা নীরা বলে চিল্লিনো শুরু করে। নীরবের এমন করাই। নীরব বিরক্ত হয়ে রুমে যায়। রুমে ঢুকতেই দেখে নীরব হাতে ফোন নিয়ে তা টিপছে, আর নীরা নীরা বলে চিল্লাচ্ছে। নীরা একটু কাশি দিতেই নীরব তার হাত থেকে ফোনটা বিছানায় ফেলে দেয়। তারপর শাহরুখ খানের মতো পজ দিয়ে বলে, नीरब, जल्दी आओ मेरी जान, मैं ऑफिस के लिए देर हो रहा हूँ। নীরবের কথায় একটা ভেঙচি দিয়ে নীরবের হাত থেকে টাইটা নিয়ে পরানো শুরু করে, আর বলে, নীরা, ঢং দেখলে বাঁচি না। এত ঢং পান কোথা থেকে? নীরব আয়েশ করে নীরার কোমর জড়িয়ে নীরাকে তার কাছে এনে বলে, নীরব, তুই তো আমার একমাত্র বউ। তোর সামনে ঢং না করলে কার সামনে করব? আমার কি 1012টা বউ আছে নাকি, যে তাদের সামনে করব? তুই তো আমার একমাত্র বউ।
নীরা হুম জানি, আর আমি ছাড়া আপনার কেউ বউও হবে না, আপনি যে আনরোম্যান্টিক। নীরব তাই নাকি? তাহলে তো আমার রোমান্টিকগিরি দেখাতে হবে, বাঁকা হেসে বলেই নীরব নীরার ঠোঁটের দিকে এগুতে তাকে, তখনই কেউ একজন বলে ওঠে, রোদ্রি বাবাই, দেখো না রৌদ্র আমাকে মেরেছে। রৌদ্র দেখো না মাম্মাম, রোদ্রি আমাকে মেরেছে। ওদের দুইজনকে দেখতেই নীরব নীরাকে ছেড়ে দেয়, তারপর রৌদ্র রোদ্রির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আর বলে, নীরব রৌদ্র রোদ্রি, আরেকটু পরে আসতি, আমি আর তোর মাম্মাম একটু রোমান্টিক হচ্ছিলাম, তোরা এসে ডিস্টার্ব করে দিল আমাদের। নীরবের কথা শুনে ওরা দুইজনেই হেসে দেয়। নীরা ভেবেছিল নীরব রৌদ্ররৌদ্রীকে মারামারি করার জন্য বকা দিবে, কিন্তু এ কি বলে, ছোট ছোট বাচ্চাদের কি শিখাচ্ছেটা কি নীরব? নীরা এই আপনি কি বলছেন ওদের, ওরা কিছু বুঝে এগুলো? রৌদ্র আমি সব বুঝি মাম্মাম। রোদ্রি আমিও মাম্মাম। নীরা এই একদম পাকনামি করবেন না আপনারা, যান জুতো পরুন, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই রৌদ্র আর রোদ্রি একটা দৌড় দিয়ে ড্রয়িং রুমে চলে যায়, আর এদিকে নীরব নীরার হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, তারপর নাকে নাক ঘষতে ঘষতে বলে, নীরব কি বউ আমার, সবাইকে সমানে আপনি বলে ডাকে, এমনকি নিজের বেবিদের কেও, কত চেষ্টা করলাম তোর মুখ থেকে তুমি ডাকটা বের করার, কিন্তু তুই তো তুইই, আপনিতেই আটকে আছিস। নীরা নীরবকে একটা ধাক্কা দিয়ে বলে, নীরা আমি যেমন, আমি তেমনই থাকব, এখন যান, আপনার অফিসের দেরি হয়ে যাচ্ছে, বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর নিজের অফিসে যান, বুঝছেন? নীরব জো হুকুম মেরি যান, চোখ টিপ মেরে বলেই নীরব নীরার গালে টুপ করে চুমু দিয়ে দেয়, তারপর রৌদ্র আর রোদ্রিকে নিয়ে চলে যায়। নীরব চলে যেতেই নীরা মিসেস মুজমালের রুমে যায়, সেখানে যেতেই দেখে তিনি বিছানায় বসে বসে তজবি পড়ছেন। নীরা তার পাশে বসতেই তিনি বলে উঠেন, মিসেস মুজমাল নীরব চলে গেছে। নীরা জি। মিসেস মুজমাল আচ্ছা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই না, পারলে আমাকে মাফ করে দিস। নীরা এভাবে কেন বলছেন মা? মিসেস মুজমাল তো আর কি বলবো বল, আসল হীরাকে ফেলে আমি রূপার কাছে পড়েছিলাম। আচ্ছা নীরা, আমার পাপের জন্য আল্লাহ কি আমাকে মাফ করবে? নীরা অবশ্যই করবে, এখন এসব বাদ দিন, বলুন দুপুরে কি খাবেন? এভাবে নানা রকম কথা বলে তারা, তারপর নীরা নিজের রুমে চলে যায়। বারান্দায় দাঁড়াতেই দেখে নীরব নিচে থেকে নীরার দিকে তাকিয়ে আছে, আর ফ্লাইং কিস দিচ্ছে। এর বিনিময়ে নীরা একটা মিষ্টি হাসি দেয়, তাতে নীরব তার বুকের বা পাশে হাত দিয়ে মরে যাওয়ার ভাব করে, তারপর নীরাকে আরেকটা ফ্লাইং কিস দিয়ে অফিসের জন্য চলে যায়। এ আর নতুন না, নীরব প্রতিদিন রৌদ্র আর রোদ্রিকে স্কুলে দিয়ে বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর নীরার বারান্দায় আসার অপেক্ষা করে। যখন নীরা বারান্দায় আসে, তখন তার সাথে এমন করে অফিসে চলে যায়। এতে নীরা অনেক রাগারাগি করে নীরবের সাথে, কিন্তু মনের এক কোণে অনেক খুশি হয় নীরবের এমন করাতে। নীরবের আজিজ আর রুমিকে শাস্তি দিতে হয়নি, আল্লাহই দিয়েছেন তাদের। জেলে আজিজ সাহেবের কিভাবে যেন পায়ে একটা পেরাক ঢুকে যায়, ফলে তার পায়ে মারাত্মক ইনফেকশন হয়, আর তার পা কেটে ফেলতে হয়। অন্যদিকে রুমির গায়ের চামড়া পচে গেছে, খুব দুর্গন্ধ বের হয় তার গা থেকে, কেউ তার কাছে যেতে চায় না। সারাটা দিন তিনি একা একা থাকেন, সঙ্গ দেওয়ার কেউ নেই। আর তুর্য সেও ভালো আছে, রিয়ার বাবাকেও চিকিৎসা করানো হয়েছে, যাতে তিনি একদম সুস্থ। আর নীরা নীরব খুব সুখে আছে, আনন্দে কাটে তাদের প্রতিটা দিন। রৌদ্র আর রোদ্রি নীরব আর নীরার সন্তান। নীরবের বাবা না হওয়াটা জন্মসূত্রে না, তাই ডাক্তার বলেছিল যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে নীরবের বাবা হওয়ার সম্ভাবনা 50%, আবার না হওয়ার সম্ভাবনা 50%। তাও তাদের মনে তো একটু আশার আলো জেগেছিল,
তাই যথাসম্ভব চেষ্টা চালিয়ে গেছে তারা, আর তার শেষে ফল স্বরূপ নীরা আর নীরব পেয়েছে রৌদ্র আর রৌদ্রীকে। খুব সুখে আছে তারা, খুব গর্ব করে বলে নীরা সে ভালো আছে। সম্পর্কের শুরুটা খারাপ হলেও শেষটা ভালো। সমাপ্ত।